জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা, শিক্ষার্থীদের বংশাল থানা ঘেরাও, নিহতদের ছাত্রী পুলিশ হেফাজতে। সাতাশ ঘন্টা পর নিভল শাহজালালের আগুন, ছিল না কার্গো ভিলেজের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে পিছিয়ে ফায়ার সার্ভিস। বড় আগুনের প্রশ্ন উঠেছে সিপিইপিজেডের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। ব্যবসায়ীদের শঙ্কা, আগ্রহ হারাতে পারে বিদেশি বিনিয়োগকারীরা। জুলাই সনদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বৈধতা নিয়ে মতপার্থক্য আইন বিশেষজ্ঞদের। অতীতের মতো ভবিষ্যতেও প্রশ্ন উঠতে পারে এ নিয়ে। প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে এমপি ও শিক্ষকদের ভুখা মিছিল, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা, ডাকসু ভিপির সংহতি প্রকাশ। এবং নারী বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সেমিতে যাওয়ার দৌড়ে টিকে থাকতে বাকি 2 ম্যাচে জয় পেতে হবে জ্যোতিদের। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবারে জানাবো খবরের বিস্তারিত। বড় আগুন নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে পিছিয়ে ফায়ার সার্ভিস। এ তথ্য জানিয়ে সংস্থাটির সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করতে হবে ফায়ার সার্ভিসকে। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, আগুন ভয়াবহ আকারে রূপ নেওয়ার পেছনে দায় রয়েছে সংশ্লিষ্টদেরই। ফায়ার সার্ভিস বলছে, বিদ্যমান সরঞ্জাম নিয়ে সর্বোচ্চ চেষ্টার কমতি নেই তাদের। রাজধানীর রূপনগরে গত 14 অক্টোবর একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে প্রাণ হারায় অন্তত 16 জন। এই ঘটনায় কেমিক্যালের ধোঁয়া ছড়িয়ে অসুস্থ হয় আরও বহু মানুষ। ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আগুন নেভাতে সময় লাগে একদিনেরও বেশি। এরপর গত বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডে গার্মেন্টসের আগুনও ছিল ভয়াবহ। এখানেও আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করে ফায়ার সার্ভিস, কিন্তু পুরো 8 তলা ভবন পুড়ে ছাই হয়, যেন সব সামর্থ্য আর শত চেষ্টায়ও অসহায় হয়ে থাকতে হয় তাদের। এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা আরও ভীতি ছড়ায়। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট চেষ্টা করে আগুন পুরোপুরি নির্বাপন করতে সময় লেগে যায় একদিনেরও বেশি। পরপর এমন 3টি বড় আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ায় প্রশ্ন উঠেছে ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে। তবে চেষ্টার ত্রুটি না দেখলেও সংস্থাটির সাবেক মহাপরিচালকের মত, প্রযুক্তিগত ঘাটতি রয়েছে ফায়ার সার্ভিসের। আমরা কেমিক্যাল ফায়ার যখন দেখছি, তখন কেমিক্যাল ফায়ারের জন্য ফায়ার সার্ভিসের সক্ষমতার অভাব রয়েছে। কেমিক্যাল ফায়ার খুব দ্রুততার সাথে এত হিটেড হয়ে যায় যে এটা কেবল মানুষের এই প্রোটেকশন দিয়েই হয় না, এখানে রোবট ব্যবহার করতে হয়, রোবোটিক ব্যবস্থাপনা আছে, এবং সেটা যাতে করে আগুনের ভিতরেও সেই রোবটকে প্রবেশ করিয়ে সে বিভিন্ন অপারেশন করা যায়, যেটা আধুনিক প্রযুক্তির হিসাবে উন্নত দেশগুলোতে ব্যবহৃত হয়ে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, সংশ্লিষ্টদের প্রাথমিক ব্যবস্থাপনা না থাকা বা অবহেলার কারণে আগুনের ঘটনাগুলো বড় আকার ধারণ করছে। তাহলে এয়ারপোর্টের যেই ম্যানেজমেন্ট আছে, যেই অথরিটি আছে, যে কর্তৃপক্ষ আছে, তাদের কি কোনো ধরনের দায়িত্বের জায়গা নেই? প্রথম কাজটা যে আমি আমার মিনিমাম যেই মেকানিজম, যে অ্যারেঞ্জমেন্ট, সেটা আছে কিনা এবং সেটা আমি ব্যবহার করতে পারছি কিনা, সেটা আমি ব্যবহার করছি কিনা। তার মানে প্রথম দায়িত্বশীল জায়গাটা আমারই, আসলে মেশিনারিজ না, ইনফরমেশন না, আপনার টেকনোলজি না, আমাদের সবই আছে, যা আছে সেইটার ব্যবহারের মানসিক ঘাটতিতে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনি সেটাকে দায়িত্বহীনতা বলতে পারেন, আপনি এটাকে রেসপন্সিবিলিটি কিংবা আপনার ক্ষমতার মিসইউজ যেভাবেই বলেন না কেন। ফায়ার সার্ভিস অবশ্য বলছে, বিদ্যমান সরঞ্জাম ও জনবল নিয়েই সর্বোচ্চ চেষ্টা করছে সংস্থাটি। স্পেশাল যেসব রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফিল আপ করার জন্য প্রত্যেকটা স্টেশনে যাতে শক্তিশালী হয় সেই দিকেও আমরা আগাচ্ছি। মানে 4টা ডিভিশনের সিটি শহরগুলোতে সমস্ত পর্যায়ে আমাদের আধুনিক যন্ত্রপাতি রয়েছে, আমরা এটা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। অগ্নি দুর্ঘটনা ঠেকাতে প্রথমেই আগুন নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা রাখা এবং আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক পদ্ধতি সম্পর্কে সবাইকে প্রশিক্ষণ নেয়ার ওপরও তাগিদ ফায়ার সার্ভিস এবং বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুনের পর প্রশ্ন উঠেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেটের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। প্রাণহানি না হলেও পুড়ে যায় কোটি টাকার পণ্য। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে অগ্নিকাণ্ডের ফলে ঝুঁকিতে লাখ লাখ শ্রমিক। শুধু তাই নয়, ব্যবসায়ীদের শঙ্কা এমন ঘটনায় আগ্রহ হারাতে পারে বিদেশি বিনিয়োগকারীরাও। গেল 16 অক্টোবর ভয়াবহ আগুনে অঙ্গার হয়ে যায় সিইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল নামের এই কারখানা। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে এর অবস্থান হলেও পাকিস্তানি মালিকানাধীন প্রতিষ্ঠানটির ছিল না অগ্নি নিরাপত্তা সনদ। সিইপিজেডে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা 400-র কাছাকাছি। অ্যাডামসের দুর্ঘটনায় প্রাণহানি না হলেও শিল্পাঞ্চলের সার্বিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। অধিকাংশ ভবন কমপ্লায়েন্স ভবনে রূপান্তর না করায় ঝুঁকি বাড়ছে। এর প্রভাব পড়তে পারে বিদেশি বিনিয়োগেও। ফায়ার সার্ভিসে কোনো সেফটি আনা থাকে তাহলে এখানে বাইরের বায়াররা এখানে কাজ দেবে না। সেফটি নেই, নিরাপত্তা নেই। এখানে আগুন লাগলে নিয়ন্ত্রণে আনতে পারবে সেই রকম যন্ত্রপাতি আছে মনে হয় না আমার। ফ্যাক্টরিতে ভিজিট করা উচিত যে কোন ফ্যাক্টরিতে আছে ফায়ার সার্ভিস বা নাই, এটা ব্যবসা থেকে অনুমতি নেওয়া উচিত। সিইপিজেড কর্তৃপক্ষ বলছে কারখানাগুলো নিয়মিত তদারকির পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত করতে তাগাদা দেওয়া হয়, আর বিল্ডিং কোড ও সেফটি প্ল্যান কঠোরভাবে বাস্তবায়নের কথা বলছে ফায়ার সার্ভিস। আমাদের ফ্যাক্টরিগুলো রান করানোর আগে অবশ্যই ফায়ার সার্টিফিকেট ম্যান্ডেটরি। এটা এখানে যেভাবে বিষয়টা আসছে এটাও আমাদের খোঁজ নিতে হবে। আমি যেটা বলি যে ফায়ার সার্ভিস সিটিজেডের জন্য ম্যান্ডেটরি ফায়ার সার্টিফিকেট। ফায়ার সার্ভিস আইনকে মানতে হবে। আপনি যদি লাইসেন্স করতে হয় তা আপনাকে সেফটি প্ল্যান এনশিওর করতে হবে। অনেক সময় বিভিন্ন কনসালটেন্ট ফার্ম তারা তাদের মতো করে এরা জমা দেয়। জমা দেওয়ার পরে আমাদের আইন অনুযায়ী এগুলো বাস্তবায়ন করা হয় না, বিধায় তারা অনুমোদন পায় না। দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি প্রতিষ্ঠিত হয় 1983 সালে। দেশি বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেন কয়েক লাখ শ্রমিক। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চলছে চিকিৎসক সংকট। 188টি পদের মধ্যে 113টি শূন্য। মেডিকেল অফিসার 103 জনের বিপরীতে আছেন 31 জন। অন্যান্য পদেও রয়েছে সংকট। জেলা সিভিল সার্জন বলছেন নতুন নিয়োগে সংকট দূর হবে। হবিগঞ্জে 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 103টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত 31 জন। সার্জারি বিভাগে 8টি জুনিয়র কনসালটেন্টের পদ ও গাইনি বিভাগে 8টির মধ্যে 7টি শূন্য। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। যতটুকু সেবা পাচ্ছি এর চাইতে হয়তো আমরা আরও বেশি পাওয়ার উপযোগী ছিলাম। ডাক্তারের ক্রাইসিসের কারণে আমরা সেই ফ্যাসিলিটিসটা পাইতেছি না। পেশেন্টদের অনেক সমস্যা হচ্ছে, যদি ডাক্তারের সংখ্যা একটু বাড়তি হয় তাহলে চিকিৎসাটা উন্নত হবে। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 24টি পদের বিপরীতে কর্মরত 8 জন। এখানে 10 জনের পরিবর্তে আছেন একজন মেডিকেল অফিসার। অন্যদিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 23টি পদের বিপরীতে কর্মরত 9 জন। এখানে 15 জনের পরিবর্তে আছেন 6 জন মেডিকেল অফিসার। তো যে ডাক্তারে ইঞ্জেকশন দিছেন, সেলাইন দিছেন, এরপরে সকালেও ডাক্তার হই, এখনও ডাক্তার হই, আর কোন ডাক্তার না, একজন ডাক্তারই আমরা পাইছি। একই চিত্র বাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও, যেখানে কোটি কোটি টাকা মূল্যের প্রয়োজনীয় সরঞ্জামও অকেজো। সংকটের মধ্যে সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতালগুলো। আমাদের প্রত্যেকটা জায়গায় জনবলের সংকট, অথচ আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এই দেখেন ইনডোরে প্রায় 50-এর উপরে রোগী প্রত্যেকদিন ভর্তি থাকতেছে, সেবা নিচ্ছে। সেই সাথে আমাদের বহির্বিভাগে যদি চিন্তা করি প্রায় 600 থেকে 700 রোগী সেবা নিচ্ছে। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ হলে দূর হবে সংকট, বললেন জেলা সিভিল সার্জন। নিয়োগের মাধ্যমে আমরা প্রতিটি উপজেলায় 4 থেকে 5 জন বা 6 জন ডাক্তার আমরা পাবো। সেক্ষেত্রে চিকিৎসক সংকট অনেকটাই কেটে যাবে। সব সংকট দূর করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সেবা প্রার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়েছে এক কার্গো বিমান। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় সোমবার ভোরে শহরটির আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। রয়টার্স জানায় এ সময় রানওয়েতে থাকা একটি গ্রাউন্ড স্টাফের গাড়ির সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। এরই পরে গাড়িটি সহ ওই কার্গো বিমান সমুদ্র ছিটকে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা 2 কর্মীর। কর্তৃপক্ষ বলছে বিমানটি এমিরেটস ফ্লাইটস নম্বর EK9778 বহনকারী একটি কার্গো বিমান, যা পরিচালনা করছিল তুর্কি কার্গো এয়ারলাইন। এয়ার অ্যাক্ট দুর্ঘটনার পর
জীবিত উদ্ধার করা হয়েছে বিমানটির 4 ক্রুকে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এলাকাটির। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ট্রেনের ইঞ্জিন। যেগুলো সচল আছে তার বেশিরভাগে রয়েছে যান্ত্রিক ত্রুটি। প্রয়োজনের তুলনায় ইঞ্জিন সরবরাহ করতে না পারায় রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ভেঙে পড়ছে শিডিউল, ব্যাহত হচ্ছে যাত্রী সেবা, স্থবির হয়ে পড়ছে পণ্য পরিবহন। সংকট দূর করতে 300 কোটি টাকা বরাদ্দ চেয়েছে রেলওয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন, কিন্তু এর বিপরীতে চালানো যাচ্ছে মাত্র 75 থেকে 80টি। গড়ে প্রতিদিন ঘাটতি থাকছে 40টির মতো ইঞ্জিন। গেল এক মাসে 10 থেকে 12টি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন মাঝপথে বিকল হয়ে পড়ে। এছাড়া ইঞ্জিন সংকটে চট্টগ্রাম সিলেট ও চট্টগ্রাম জামালপুর রুটে ট্রেন ছাড়তে দেরি হয় প্রায়। পাশাপাশি কন্টেনার ও তেলবাহী ট্রেন চলাচলেও দেখা দিয়েছে বিপর্যয়। এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, এই যে কি কারণে এই লোকোমোটিভগুলো ফেল করতেছে বা এটার মানে ব্যাকআপ যেগুলো পার্টসগুলো আছে সঠিক সরবরাহ আছে কিনা, লোকোমোটিভটার কন্ডিশন কি হবে, সেই 5 বছর পর সেটার স্পেয়ার পার্টসগুলো পাওয়া যাবে কিনা বা সেটা মেরামতযোগ্য কিনা, এই জিনিসগুলো যেন অন্তত মাথায় নিয়ে যেন ভবিষ্যতে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ সেই লোকোমোটিভগুলো ক্রয় করে। নিম্নমানের ইঞ্জিন আনছে, এটাকে এখন মনে করুন কোম্পানি ওইভাবে দিছে নাকি এখানে আমাদের সাথে যারা জড়িত, যারা এইটার সাথে জড়িত তারা কোনো কিছু করছে, এটা তো আসলে তদন্ত এই পর্যন্ত হয় নাই। আমরা বারবার দাবি করে আসতেছি যে এটা তদন্ত হোক। সংকট দূর করতে 2021 সালে কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি থেকে প্রায় 1148 কোটি টাকা ব্যয়ে 30টি আধুনিক ইঞ্জিন আমদানি করে রেলওয়ে, যার 12টি ইঞ্জিন এরই মধ্যে অচল হয়ে গেছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দক্ষ প্রকৌশলী না থাকায় ইঞ্জিনগুলো এখন ডিজেল শপে পড়ে আছে। গুডস ট্রেন যে পরিমাণে চলার কথা বা ইঞ্জিন সাপ্লাই দেওয়ার কথা সেটা আমরা দিতে পারতেছি না। তো আমাদের একটা প্রজেক্ট আছে আপনার 30টা লোকোমোটিভ কেনার, ওটা আন্ডার প্রসেস আছে। ওটা হয়ে গেলে তখন আমাদের এই সংকট আশা করি দূর হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত 300 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থ ছাড় হলে 2026 সালের মধ্যে লোকোমোটিভগুলো মেরামত করে রেলবহরে যুক্ত করা সম্ভব হবে জানান সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে গাড়ির মালিকদের সংগঠনগুলো গাড়ি না চালানোর কর্মসূচি প্রত্যাহার করলেও C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিদিন 4 ঘন্টা কর্মবিরতি চলছে। রবিবার থেকে এই কর্মসূচি শুরু হয়। সপ্তাহ জুড়ে এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে নানা কর্মসূচির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কন্টেইনার ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এতে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের গতি কমে গেছে। ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। 15 অক্টোবর থেকে এই নতুন মাশুল কার্যকর করে বন্দর কর্তৃপক্ষ। 41% মাশুল বাড়ানোর প্রতিবাদে বন্দর ব্যবহারকারী অনেকগুলো সংগঠন নানা কর্মসূচি পালন শুরু করে। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে আবারও শুরু হয়েছে ভাঙন। গেল কয়েক বছর থেকে ধস চলে আসলেও তীব্র রূপ ধারণ করেছে এবছর। নদী গর্ভে বিলীন হচ্ছে এলাকার ঘর বাড়ি, ফসলি জমি, হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, বিজিবি ক্যাম্প সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে দ্রুত বাঁধের কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলাতলী, নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা, মনাকষা, দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে বিলীন হয়ে গেছে 2 উপজেলার 1/3 ফসলি জমি। নদী তীরবর্তী এলাকার অনেক বাড়িঘর, স্কুল কলেজ বিলীন হয়েছে নদীগর্ভে। হুমকির মুখে ইউনিয়ন পরিষদ, স্থানীয় বাজারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে বিপাকে পড়েছে চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ। বাড়ি ধরো কুণ্ঠে ছিল, কুণ্ঠে 4 ফিরে নদীতে ভাঙতে ভাঙতে এখন যে গোড়াতে যা বাড়ি করেছি। আমরা নদীর ভাঙনে আমরা কোন জায়গায় যাব, কোন জায়গায় থাকবো, এই চিন্তাতে ঘুম হারাম হয়ে গেছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাই, একটা স্থায়ী বাঁধের প্রয়োজন খুব দরকার। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। চান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। এখানকার মানুষরা গৃহহীন হয়ে বিভিন্ন অন্যত্র বাড়িঘর সরাই নিচ্ছে, যেটি এই মুহূর্তে খুবই প্রয়োজন যে বাঁধ, এই বাঁধটা
তৈরি করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানোর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। অনুমোদন পেলেই নির্মাণ করা হবে স্থায়ী বাঁধ। ডিবিপিটি 751 কোটি টাকা ব্যয় 9.33 কিলোমিটার প্রতিরক্ষা কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ডিবিপিটি বর্তমানে পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হবে। ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। 150 বছরের পুরনো কুমিল্লা পৌরসভা সিটি কর্পোরেশনে এক যুগ পার হলেও জনবল সংকটে বাড়েনি নাগরিক সেবা। প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদের মত, গুরুত্বপূর্ণ পদগুলো খালি পড়ে আছে দিনের পর দিন। জনবল সংকটে সেবা খাতে নাগরিক ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বাড়তি দায়িত্বে মানসিক চাপ বাড়ছে কর্মকর্তাদের উপরও। 27টি ওয়ার্ডে 12 লাখের বেশি মানুষ নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন। 150 বছর আগের পৌরসভা এক যুগ আগে সিটি কর্পোরেশনে উন্নীত হলেও বাড়েনি নাগরিক সেবা। এক যুগে 3 জন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করলেও প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদের মতো গুরুত্বপূর্ণ পদ দিনের পর দিন খালি পড়ে আছে। জনবল সংকটে সড়ক সংস্কার, আবর্জনা অপসারণ ও ড্রেনেজ পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ কাজে লাগছে অতিরিক্ত সময়। এতে বাড়ছে নাগরিক ভোগান্তি। আমাদের লোকবল নাই, সেজন্য আমরা একটু যথেষ্টই একটু প্রেসারে থাকি, আমাদের লোডটা একটু বেশি হয়। সিটি কর্পোরেশন যে পার্মানেন্ট একজন ডাক্তার, একজন স্বাস্থ্য কর্মকর্তা দরকার, ওইটা নাই। ওইটা খুবই এসেনশিয়াল আনা। আমরা কয়েকবার চিঠি দিয়েছি। চুক্তিভিত্তিকে অলরেডি দেওয়া আছে প্রায় 1000 লোকের কাছাকাছি। তো যদি আপনার পার্মানেন্ট লোক নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে দেশের বেকারত্ব কমবে, প্লাস নগরবাসী তার সুবিধাও খুব ভালো হবে। সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জানালেন, 242টি পদের বিপরীতে জনবলের চাহিদা জানানো হয়েছে মন্ত্রণালয়ে। সরকার সুদৃষ্টি দিলে সংকট কাটিয়ে সেবার মান বৃদ্ধি করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। চেষ্টা করছি আগামী 2 মাসের মধ্যেই যেন জনবল পেতে পারি। আমরা আশা করছি এই সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে, একটা কোঅর্ডিনেটেড এফোর্টের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর নগরী গড়ে তুলতে পারব। দ্রুত শূন্যপদ পূরণ করে সেবা খাতকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হোক, এমনটাই দাবি কুমিল্লা সিটির বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ। স্থানীয়দের পেশা মৎস্য, কৃষি ও স্থলবন্দরকে ঘিরে। তবে সম্প্রতি বিজিবির অভিযানে উন্মোচিত হল নতুন এক মাদক সম্রাটের সাম্রাজ্য। গাড়ি চালক জুবায়েরের সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আলিশান বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, ইয়াবা, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র। এক সহযোগী সহ আটক করা হয় মাদক সম্রাট জুবায়েরের স্ত্রীকেও। টেকনাফের সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়ায় একটি রাজকীয় বাড়ির অভ্যন্তরের ছবি এটি। দেখে বোঝার উপায় নেই এই বাড়ির মালিক জুবায়ের একসময় গাড়ির চালক হিসেবে কাজ করত। এখান থেকে ওয়াকিটকির মাধ্যমে পরিচালিত হয় তার মাদক সাম্রাজ্য। বাড়ির সীমানা জুড়ে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সম্প্রতি বিজিবির অভিযানে উঠে আসে এসব চিত্র। মাদক ব্যবসায়ী জুবায়েরের বাড়িতে প্রায় 8 ঘন্টার অভিযানে 20,000 পিস ইয়াবা, নগদ 10,30,000 টাকা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বিজিবি। এ সময় তার স্ত্রী ও এক সহযোগীকে আটক করা হয়। এখনো পলাতক জুবায়ের। অবৈধ মাদক ইয়াবা এবং এই ইয়াবা বিক্রির সকল হিসাবপত্রের নথিপত্র আমরা পেয়েছি। মূল যে হোতা তার স্ত্রী, যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে, তাকেও ধরতে পেরেছি। তবে কথিত জুবায়েরকে আমরা ধরার জন্য অভিযান জারি রাখব। বিজিবি বলছে অন্য সহযোগীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করবে তারা। তাদের সিসিটিভিতে যে সকল তথ্য উপাত্ত আলামত পাবো, সেগুলার বিশ্লেষণ সাপেক্ষে আমরা পরবর্তী অভিযানে যদি সেটা কাজে লাগে আমরা অবশ্যই কাজে লাগাবো। এছাড়া অপরাধীদের চিহ্নিত করতে এটা সহায়ক হবে মনে হয়। জুবায়েরের এমন উত্থান দেখে বিস্মিত স্থানীয়রা। লোহাগাড়ির ড্রাইভার হওয়ার সত্ত্বেও কিভাবে এই কাজে জড়িয়ে পড়লো? আসলে আমরা জানি এই জুবায়েরের মতো হাজারো জুবায়ের কিন্তু আড়ালে ছদ্মবেশে টেকনাফে অবস্থান করছে। যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার পূর্বক তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্থানীয়দের দাবি, জুবায়েরের মতো এমন অর্ধ শতাধিক মাদক ব্যবসায়ী সক্রিয় টেকনাফে। রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।
বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। সরবরাহ ভালো থাকলেও দাম এখনো চড়া। এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম ও খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমেই কুড়িগ্রামের বাজার দর জানবো সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিনের কাছ থেকে। তুহিন, কুড়িগ্রামের বাজারগুলোতে কেমন দামে বিক্রি হচ্ছে সবজি? দাম ও সরবরাহ নিয়ে কি বলছেন ক্রেতারা? আসলে শীতকালীন যে সবজির সমারোহ সেটি আসলে পুরোদমে শীত না শুরু হলেও কিন্তু বেশ শীতের যে আমেজ সেটি কিন্তু এই অঞ্চলে বেশ বিরাজ করার কারণে অনেকটাই দেখেছি যে শীতকালীন সবজি বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি এই সবজিগুলো বেশ চোখে পড়তেছে, কিন্তু আসলে দামটা সে তুলনায় কিন্তু এখনও অনেকটা চড়াই রয়েছে যদিও। তো তারপরও বাজারের এই মুহূর্তে আমি যেটি জেনেছি তারা বলতেছিল খুচরা এবং পাইকারি বিক্রেতারা যে কেজি প্রতি গত সপ্তাহে যেটি ছিল 80 টাকা সেটি ফুলকপি এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি মূলা ছিল গত সপ্তাহে ছিল 60 টাকা সেটি এখন 30 টাকাতে বিক্রি হচ্ছে। এরকম অনেক সবজি শীতকালীন সবজি দাম কিছুটা কমতেছে। তবে তারা জানাচ্ছিল যে আসলে সরবরাহ যে চেইনটা রয়েছে সেটি আসলে সেভাবে পাচ্ছে না তারা। আর স্থানীয় যে উৎপাদন যেটি হয় এই সময়টা শীতকালীন যে সবজিগুলো রয়েছে বেগুন, মূলা, পটল, বাঁধাকপি, সিম এই ফসলগুলো সবজিগুলো সে স্থানীয়ভাবে পুরোদমে এখনও পায়নি, পালে সেক্ষেত্রে তারা হয়তো জানাচ্ছিল যে আরও কিছুটা দাম পাবে। এছাড়া এই সময় গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেটিও কিন্তু বাজারে রয়েছে, সেগুলো আমি দেখেছি যে আসলে দাম তুলনামূলকভাবে সেটারও বাড়েনি। গ্রীষ্মকালীন এবং শীতকালীন দুটো সবজির সমারোহ থাকার ফলে তারা বলতেছিল বাজারে কিছুটা ভারসাম্য রয়েছে। এছাড়া মশলা জাতীয় সবজি যেগুলো রয়েছে খাবার রয়েছে পেঁয়াজ, রসুন, আদা এগুলো তারা জানাচ্ছিল যে আসলে এটার দাম অনেকটা তারা হাতের নাগালের মধ্যে রয়েছে জানাচ্ছিল। তবে যেটি বাজারে এখনও যে ঝাঁজ যেটি রয়েছে কাঁচা মরিচের যে ঝাঁজ আমরা যেটি জানি আসলে ঠিক সে ঝাঁজটা কিন্তু অনেকাংশে এখনও রয়েছে। তো বিক্রেতারা যেটা জানাচ্ছিল যে আসলে কাঁচা মরিচের ঝাঁজটা কেন এখনও কমতেছে না, কি কারণ বলতে পারেন? আমাদের স্থানীয় কোনো মরিচ এখনো ঠিকভাবে নামতেছে না। চাষিরা আবাদ করছে, খরা মানে বন্যা না হওয়াতে খরা গেছে, এর কারণে আমাদের আবাদ ফলন ভালো করতে পারতেছে না, যার কারণে মরিচের গাছ মরে যাওয়াতে মরিচের ফলনটা বেশি না। আমরা বাইরের দেশ থেকে মরিচটা আমদানি হচ্ছে, যার কারণে মরিচের দাম এখনো কমতেছে না। যখন আমাদের স্থানীয় মরিচটা নামবে তখন মরিচের দাম এমনি কমে যাবে। জি, জানছিলাম বিক্রেতার কাছে একজন তিনি জানাচ্ছিলেন যে আসলে বাজারে যে আমদানি করা যে মরিচ তার অধিকাংশ ইম্পোর্টে করতে হয়, সে কারণে কিছুটা। তো একজন ক্রেতা রয়েছেন যে আসলে শীতকালীন সবজি তো অনেক আসছে, তো কিরকম পাচ্ছেন আপনি? সবজি বাজারে অনেকগুলো আসছে, এখনো পুরোপুরি শীতকালীন সবজি নামে নেই, তবে যেগুলো আসছে দাম কমতেছে। যেমন আজকে ফুলকপি নিলাম 60 টাকা, সিমের দামটা এখনো বেশি 180 টাকা। তবে আমরা জানছিলাম বিক্রেতা সবার কিছুটা স্বস্তির কথা তারা জানাচ্ছিলেন যে দামটা অনেকটা কমে আসতেছে, যেটি আসলে আসার খবর। তো সাথে আবার কুড়িগ্রাম থেকে কাঁচা বাজারে খবর। দুহিন, ধন্যবাদ। আমরা কুড়িগ্রামের বাজারের খবর জানছিলাম। এবার খুলনার বাজারের খবর জানবো সহকর্মী আমিরুল ইসলামের কাছ থেকে। আমিরুল, আমাদের কুড়িগ্রামের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন যেমনটা জানাচ্ছিলেন যে অনেক শীতের সবজি হাতের নাগালে এবং তারা কিনতে পারছেন, কিন্তু কাঁচা মরিচের ঝাঁজ একটু বেশি। তো খুলনার বাজারের চিত্রটা কেমন জানাবেন? বলা যায় যে শীতের যে আগাম সবজি সেটা কিন্তু আনাগোনা বাড়ছে, বিশেষ করে সবজির বাজারে। এখানটায় নতুন যে শীতকালীন আগাম সবজিটার দামটা চড়ার, কাঁচামরিচের দাম যদি বলে সেটা কিন্তু খুলনার বাজারে তুলনামূলক বিগত সময় চেয়ে একটু কমেছে বলা যায়। বিশেষ করে আজ কিন্তু দেখেছি যে আপনার গুণগত মান ভেদে এখানটায় কেজি বিক্রি হচ্ছে, যার কারণে আগে যে সংখ্যা ছিল দেখেছি 700 টাকা 800 টাকা বিক্রি হয়েছে, সেটা কিন্তু কমছে। এবং শীতের যে সবজি রয়েছে আগাম শীতের সবজি সেগুলো বলা যায় যে 100 টাকার নিচেই নাই বললেই চলে, 100 টাকার উপরেই যে খুচরা সেই খুচরা মূল্যে বিক্রি হচ্ছে। এখানটায় যেমন টমেটো বলেন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বলা যায় যে সব ধরনের যে সিম সবগুলোই যেগুলো সেগুলো আনাগোনা বাড়ছে। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা এর যে দামটা সেটা কমে আসবে। বিশেষ করে গেল সপ্তাহে যে ফুলকপি বিক্রি হচ্ছিল 200 টাকা, আজ কিন্তু সেটা দেখেছি যে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা কথা বলবো, এখানে রয়েছেন একজন বিক্রেতা। আসলে যে শীতের সবজি যেগুলা সেগুলো কি দামে ক্রয় বিক্রয় চলছে আপনার এখানে, বিশেষ করে আগাম শীতের সবজি সেগুলা?
ধরেন যে গত সপ্তাহে ফুলকপি ছিল 200 টাকা, এই সপ্তাহে কিছুটা কমে আমরা 140 টাকা কিনতেছি, আমরা 160 টাকা বিক্রি করতেছি। সিমও 160 টাকায় নামে গেছে, গত সপ্তাহে ছিল 200 টাকা। ফুলকপি পাতাকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে দেশিটা 120 টাকা, এলসি 140 টাকা। এরকম শীতকালীন সবজি বর্তমান এই অবস্থায় চলতেছে। গত সপ্তাহ থেকে তুলনামূলক এই সপ্তাহে অনেক দাম কম। ধীরে ধীরে মাল ধরেন যত আমদানি হবে তত দিন যাবে তত দাম কমবে। আরো কাঁচা মরিচের কি অবস্থা, বিশেষ ঝাঁসের কি অবস্থা রয়েছে? কাঁচা মরিচ ধরেন এখন তুলনামূলক অনেক দাম কমছে, কারণ গত সপ্তাহের আগেও ছিল 400 টাকা 300 টাকা, সেই ঝাল এখন 160 টাকা কেজি থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। তারপর ধীরে ধীরে আস্তে যত আমাদের দেশের ঝালটা যখন বেশি আমদানি হবে তখন ঝালের দামটা এবং যারা রয়েছে বিশেষ করে বিক্রেতারা যে বলছেন যেটা যে আমদানির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে হয়তো বা যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে যে শীতের সবজি, এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় জড়িতদের আজকের মধ্যে গ্রেফতার না করা হলে বংশাল থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। রাতে হত্যার প্রতিবাদ চলার সময় এই ঘোষণা দেওয়া হয়। রবিবার বিকেলে টিউশনে গিয়ে হত্যার শিকার হন জোবায়েদ হোসেন। পুরান ঢাকার প্রধান সড়কে জ্বলছে আগুন, এ যেন সহপাঠী হত্যার এক চাপাকান্নার বহিঃপ্রকাশ। প্রাইভেট পড়াতে গিয়ে রবিবার আনুমানিক বিকেলে হত্যার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। এ ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবস্থান করে আরমানি টোলার খুন হওয়া ভবনের সামনে। ঘটনার প্রায় 6 ঘন্টা পর হেফাজতে নেওয়া হয় অভিযুক্তকে। বাকিদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং শিক্ষার্থীরা। জানান, দ্রুত গ্রেপ্তার না হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালন করা হবে। দুইজন ছেলে, একজন কালো শার্ট পরা ছেলে ছিল আর একজন লাল টি শার্ট পরা ছেলে, ওরা দুইজন যে সিসিটিভি ফুটেজে পালিয়েছে, ওদের এখন অ্যারেস্ট করতে পারে নাই। ওদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে অ্যারেস্ট করে বিচার করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত না খুনি গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসি এবং গ্রেপ্তার পরবর্তী সময়ে খুনির ফাঁসি দাবি করছি। আমরা চাই যে আসলে এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য যাতে কঠোর থেকে কঠোর শাস্তি। এই ঘটনায় রাষ্ট্রের কাছে সর্বোচ্চ বিচারের দাবি করেন হত্যার শিকার জোবায়েদের স্বজনরা। লাস্টে আমি সিঁড়িতে উপর হয়ে এমন মর্মান্তিক দৃশ্য আমি আর কখনো দেখব কিনা জানি না। সিসিটিভি ফুটেজে দুইজনকে দেখা যাচ্ছে দৌড়ে পালাচ্ছে, ঠিক আছে। আর আমি যতটুকু জানি ওই আপাতত মেয়েটার প্রধানত জড়িত সেটা বোঝা যাচ্ছে আর কি। তো এটা আমি চাচ্ছি যে একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যাতে এটা দেখা হয়। পড়াতে গিয়ে কেন এমন হত্যার শিকার, এ নিয়ে প্রশ্ন আসছে ঘুরে ফিরে। আর হত্যাকাণ্ডের বিচার হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জোবায়েদের সতীর্থরা। মোহাম্মদ জুয়েল, ডিবিসি নিউজ। রাজবাড়ী শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের একপাশে দাঁড়িয়ে আছে লাল ভবন। অযত্ন অবহেলায় ভগ্নদশা ঐতিহ্যবাহী স্থাপনাটির। সংস্কার সংরক্ষণের কথা বলে কেটে গেছে প্রায় 1 যুগ। দ্রুত ভবনটি সংস্কার ও সংরক্ষণের দাবি স্থানীয়দের। জেলা প্রশাসক বলছেন, সংস্কারে গ্রহণ করা হবে উদ্যোগ। 1871 সালে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে তৎকালীন জমিদার গিরিজা শঙ্কর মজুমদার ও তার ভাই শঙ্কর মজুমদার বিদ্যালয়ের এই ভবনটি তৈরি করেন। প্রতিষ্ঠার পর 154 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি, কিন্তু দীর্ঘদিনের অযত্ন অবহেলায় থাকা স্থাপনাটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। 2013 ও 2019 সালে 2 দফায় ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের দাবি এটিকে সংরক্ষণের। 100 বছরের মতন পুরানো এই স্কুল, এটা আমরা চাই যে এটা আমাদের স্মৃতির পাতায় স্মরণীয় থাক। এই ভবনটায় যতটুকুই আছে সেটি সংস্কার করা দরকার। না, লাল ভবন আসলে একদম পার্মানেন্টলি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটাকে প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ঘোষণা দিয়ে এটা উচিত সংরক্ষণ করার। প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন দেয়াল ক্ষয়ে গেছে, ছাদ থেকে বেয়ে বেয়ে পড়ছে পানি, নেই দরজা জানালা। সংস্কারের দাবিতে আন্দোলন হলেও কথা রাখেনি প্রশাসন। 1 যুগ আগে এটা আন্দোলনটা শুরু হয়েছে, কিন্তু আগাই নেই। জেলা প্রশাসন এবং স্কুলের তরফ থেকে বলা হয়েছিল যে এটার একটা সংস্কার করা হবে। দীর্ঘদিন হয়ে গেল তার কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ভবনটি ঝুঁকিপূর্ণ, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতা পেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানালেন জেলা প্রশাসক।
যেহেতু এটি ঝুঁকিপূর্ণ, এটিকে আলাদা করে ডিমার্কেট করে রাখা, এবং এই জন্য যদি প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট, আমি জানি না আসলে তারা তাদের লিস্টেড কোনো জিনিস ছাড়া কাজ করে না, তারপর যদি প্রত্নতত্ত্ব বিভাগের কোনো সুযোগ থাকে এক্ষেত্রে সহযোগিতা নেওয়ার জন্য, সেটি আমি বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে আমি ঢাকায় প্রেরণের ব্যবস্থা নেব। হাজার বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক রাজবাড়ির ঐতিহ্যবাহী ভবনটি, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি সংবাদের নিউজগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।